দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত দেওয়া হয়েছে। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় আটক সবাইকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দিতে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন ১৬ বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানা অভিযোগে হয়রানি করেছে দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামো। এমনকি তাকে পদ্মার পানিতে ডুবানোর ইচ্ছাও জানিয়েছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে মানি লন্ডারিং আইনের মামলার অভিজ্ঞতাকে ডক্টর ইউনূস বলেন অভিশপ্ত জীবনের অংশ। সেই ইউনূসই হচ্ছেন শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। দেড় যুগ আগে নোবেল শান্তি পুরস্কার জিতে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে আসীন করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। হয়ে ওঠেন দেশবাসীর গর্বের মানুষ। এরপর ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেসনাল গোল্ড মেডেল পান তিনি। এই তিনটি পুরস্কার জয়ী ইতিহাসের মাত্র ৭ জনের একজন ডক্টর মুহাম্মদ ইউনূস। বিশ্বের ৪৩টি দেশের ১০৭টি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক বিভাগ, সেন্টার বা একাডেমিক কার্যক্রম রয়েছে, যেগুলোকে সম্মিলিতভাবে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনূস ২৪টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে ৬১টি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, ৩৩টি দেশ থেকে পেয়েছেন ১৩৬টি সম্মাননা। দেশে গড়ে তুলেছেন প্রায় ৫০টি প্রতিষ্ঠান। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনকে এক সুতোয় বুনে বিশ্বকে শিখিয়েছেন ভিন্ন ব্যবসায় পরিকল্পনা। এবার দেশের সর্বোচ্চ নির্ধারক হয়ে মানুষের জন্য কিছু করতে চান ৮৪ বছর বয়সী এই নোবেলজয়ী। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ। বলেন, দেশের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণরা। সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, রাজনীতিতে যুক্ত না হয়েই দেশের জন্য কাজ করতে চান তিনি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় শিক্ষার্থীরা। এই প্রস্তাবে তিনি সম্মত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। মঙ্গলবার ভোরে এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাহিদ দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেয়ার বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষায় এই গুরু দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। দেশ রক্ষায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের সম্পদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে।
অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। না হলে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে জানান তিনি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পরদিন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তার উপরে এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, এটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। এ সময় কয়েকটি টিভি চ্যানেলে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে। আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা, তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পক্ষ থেকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানানো হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। ক্ষয়ক্ষতি এড়াতে সব পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ। দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফেরাতে জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে দেশকে ন্যায় বিচার ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার এখনই শ্রেষ্ঠ সময় বলে মনে করছে হিউম্যান রাইটস ওয়াচ। শেখ হাসিনা সরকারের গত 3 মেয়াদের শাসন, বিচার বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ সহ প্রায় সব স্বাধীন প্রতিষ্ঠানকেই ক্ষতিগ্রস্ত করেছে। প্রায় সব ক্ষেত্রে রাজনীতিকীকরণ হয়েছে। এখন প্রয়োজন সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা। দেশকে ন্যায় বিচার ও কল্যাণের পথে এগিয়ে নেয়ার এটাই সময়। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের চলমান পরিস্থিতি আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণ হারিয়েছে। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তাই সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। We are deeply saddened about the reports of human rights abuses. Our protesters stormed the residence of Prime will bring শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে চলে যাওয়া সহ চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচার করছে আন্তর্জাতিক নানা গণমাধ্যম। ঘটনাটি শিরোনাম হয়েছে বিবিসি, সিএনএন, রয়টার্স, আরটি, ডয়চে ভেল সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ মুহূর্তেও আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের চাপ দেন শেখ হাসিনা। পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা মানতে পারছিলেন না তিনি। একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সময়। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ছাড়তে হয় গণভবন। ছাত্র ও জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন
আওয়ামী লীগ সরকারের। সামরিক বাহিনীর হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এরপর বঙ্গভবনে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। সেখান থেকেই দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় টানা 15.5 বছরের শাসন। এর আগে সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা ধরে চলা আলোচনায় আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন তিনি। পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তা মানতেই পারছিলেন না শেখ হাসিনা। পরে পদত্যাগ ও দেশত্যাগ প্রশ্নে আলোচনা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। এ সময় একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও মেলেনি সে সুযোগ। গণভবন ছাড়তে সময় দেয়া হয় 45 মিনিট। তার চলে যাওয়ার পরপরই গণভবনে নামে লাখো জনতার ঢল। এর আগেই সরকারের পতনের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মার্চ টু ঢাকা সফল করতে রাজপথে নামে লাখো মানুষ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল আগে থেকেই। এরই বহিঃপ্রকাশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত ফ্রিজ এবং নির্বাহী আদেশে তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট লুট করে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে মন্ত্রী এমপিরা। তারা যাতে পাচার করতে না পারে এজন্য তাদের সকল হিসেব জব্দ করতে হবে। এছাড়া যেসব বিচারপতির বিরুদ্ধে এতদিন আওয়ামী লীগের পক্ষপাতমূলক বিচার ও দুর্নীতির অভিযোগ আছে তাদের 1 সপ্তাহের মধ্যে পদত্যাগের দাবি জানান বার সভাপতি। মাহবুব উদ্দিন খোকন অ্যাটর্নি জেনারেল অফিস, নির্বাচন কমিশনের সকলকে পদত্যাগের দাবি জানান। ছাত্র আন্দোলনে শহীদের প্রকৃত সংখ্যা প্রকাশ এবং আয়নাঘর ভেঙে দেওয়ারও আহ্বান। যারা এই রাজনৈতিক বিচার করেছে তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো তথ্য মতে আমরা এইসব জানতে পেরেছি। সবশেষ রাষ্ট্রপতি পরবর্তী নির্দেশনা, বিএনপি নেত্রীর মুক্তি এবং এতদিন আটককৃতদের মুক্তির বিষয়ে সবশেষ কি তথ্য জানিয়েছে জানাবেন। বেগম খালেদা জিয়া 6.5 বছর পর মুক্তি পেলেন এবং তিনি কারা অন্তরীণ হন 2018 সালের 8 ফেব্রুয়ারি। নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ তিনি মুক্তি পেয়েছেন। তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নির্বাহী আদেশে গুলশানের বাসায় ফিরেছেন। এই যে 6.5 বছর পর আজ তার মুক্তির বার্তা পাওয়া গেল, এটি বিএনপির জন্য এবং খালেদা জিয়ার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের রাজনীতির জন্যও কিন্তু এটি একটি বড় ঘটনা। আমরা জানি যে গতকাল পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে একের পর এক ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। আজকে আমরা দেখলাম যে যেটা দাবি ছিল, গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা, সেখানে বিএনপি নেতারাও ছিলেন এবং আজকে সকালেও গতকালই কিন্তু খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির সেই বৈঠকে। আজকে সকালেও আমরা বিএনপি মহাসচিবের একটি ব্রিফিং ছিল, স্থায়ী কমিটি বৈঠক করেছে গুলশানের কার্যালয়ে এবং এখানেও আমরা বলতে পারি 5 বছর পরে তারা সরাসরি বৈঠক
করলেন গুলশান অফিসে নেতারা। এর আগে আমরা ভার্চুয়াল বৈঠক দেখেছি। এই বৈঠকেও কিন্তু মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন। রাষ্ট্রপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা জিয়ার মুক্তির, সেটা তিনি কার্যকর করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম শেষ পর্যন্ত 6.5 বছর পর খালেদা জিয়ার মুক্তির ঘোষণা দেওয়া হলো। এই যে তিনি এই সময়টাতে তিনি মূলত 2 বছর 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2020 সালের 25শে মার্চ এই 2 বছর তিনি কারা অন্তরীণ ছিলেন। আমরা জানি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন এবং তারপর তিনি অসুস্থ হয়ে যান। কারাগারে থাকতে থাকতে তার সুচিকিৎসা হয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দল থেকে তাকে বারবার বাইরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য তার চিকিৎসকরা বারবার দাবি জানিয়েছেন। যদিও আমরা সেই দাবির প্রতি সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো কান দেয়নি এবং খালেদা জিয়া অসুস্থ থেকে অসুস্থ হয়েছেন এবং যখন তিনি 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান, আমি তখন সেখানে জেলখানার আদালতের বাইরে আমরা দায়িত্ব পালন করেছি, লাইভ করেছি, সেই নিউজটা আমরা কাভার করেছিলাম সেই 6.5 বছর আগে। তখন কিন্তু তিনি হেঁটে গিয়েছিলেন। তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। তিনি তার নিজের যে কার্যক্রমগুলো তিনি করতে পারতেন। এখন কিন্তু তিনি নির্ভরশীল এবং এই যে 2 বছরের জেল কিন্তু খালেদা জিয়াকে শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসা পাননি এবং তিনি এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমরা যখন তিনি 2 বছর পর যখন জেল থেকে বের হন তখন আমরা দেখেছি খালেদা জিয়া হাঁটতেই পারেন না, তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, হুইল চেয়ারে বসে। এই যে কারা অভ্যন্তরে তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের প্রধানকে এটা কারা অন্তরীণ করা হয়েছে যে মামলাগুলো নিয়ে। এবার মামলার প্রসঙ্গে আসি যে 37টি মামলা ছিল খালেদা জিয়ার, তার মধ্যে 35টি স্থগিত করা হয়েছে, 2টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এখন আসলে বিএনপি খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায়। মুক্তি তো তিনি পেয়েছেন, তিনি হাসপাতাল থেকে 2-1 দিনের মধ্যে তিনি বাসায় ফিরবেন বলে আমরা জানতে পেরেছি এবং বাসায় ফেরার পর তিনি দেশের বাইরে হয়তো চিকিৎসা নিতে যাবেন, এরকমটাই প্রস্তুতির কথা জানানো হয়েছে দল থেকে। বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন। বর্তমান পরিস্থিতি এবং সরকার গঠন প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখতার হোসেন। আখতার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে আপনাদের যে আন্দোলন পূর্ণতা পেল, এটি কিভাবে পূর্ণতা পেল? অনেক নির্যাতন তো আপনাদেরকে সহ্য করতে হয়েছে, সব পেছনের গল্পটা একটু শুনতে চাই, কিভাবে আপনারা এই নেতৃত্ব দিলেন? আজকে কথা শুরু করবার আগে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা এই আন্দোলনে ছাত্র এবং জনতার মধ্য থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। একটা আন্দোলন এমনি এমনি শুরু হয় না, তার পেছনের প্রেক্ষাপট একটা আন্দোলনের জন্ম দেয়। বাংলাদেশ স্বাধীন হলো, আমরা একটা সংবিধান পেলাম। আমাদের সংবিধান বলল যে বাংলাদেশের সকল নাগরিক সমান এবং আমাদের সংবিধানের 28, 29 অনুচ্ছেদের দিকে সুযোগের সমতার কথা বলা হলো এবং সেখানে ব্যতিক্রম হিসেবে 2টি জিনিসের কথা বলা হলো। এক, সমাজের রাষ্ট্রের অনগ্রসর গোষ্ঠী এবং তাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব। এই দুইয়ে যখন মিলে যায় তখন তাদের জন্য রিজার্ভেশন সরকার ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতারই সাংবিধানিক একটা সুযোগ আছে। এই বিষয়টা আমি ভালো করে পড়তে পারি যখন আমি বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের শিক্ষার্থী। আইন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা 2য় বর্ষে সংবিধান পড়ে থাকেন। আমি যখন 3য় বর্ষে উঠলাম তখন 2018 সাল এবং আমি দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অগ্রজরা আছেন তারা লিফলেট বিলি করছেন। সেই লিফলেটে এই যে সংবিধানের কথাটা, এই কথাটার একটা প্রতিধ্বনি দেখা যাচ্ছে। তারা পড়ছেন কোটা সংস্কারের কথা। সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে একটা সংস্কারের কথা তারা তখন বলছিলেন। তখন আন্দোলন হলো, সে আন্দোলনে পুরোদস্তুর সক্রিয় থাকা এবং জিয়া হলো
আমার হল, সে হলে জুনিয়রদের ভিতর থেকে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করা, এই বিষয়টাকে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ ছিলেন, আমার হলের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন, তারা সেটাকে ভালোভাবে নেয়নি। আমার কষ্ট লাগে যে সে সময় 2018 এপ্রিলের আমাকে হল থেকে মারধর করে একটা রুমে মারধর করলো সিনিয়রটা, 4 জন 4 হাত পা ধরে চ্যাংদোলা করে আমাকে যে হলের বারান্দায় ফেলে দিয়ে বলল যে আধা ঘন্টার মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে। এই দুঃসহ স্মৃতি, এটা আজকে 6 বছর পেরিয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে ভুলবার মতো নয়। শুধু আমি নই, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সে আন্দোলনে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, জেলখানায় গেছেন। দীর্ঘ 2.5 মাস আমাকে জিয়া হলের ধারে কাছেও আসতে দেওয়া হয়নি। পরে যখন সরকার দাবি মেনে নিল, তখন তো ছাত্রলীগ বিজয় উদযাপন করে, তো তখন আমি আবার হলে আসার সুযোগটা পেলাম। আমরা দেখলাম 2018-তে হাজার হাজার শিক্ষার্থীর রক্ত, তাদের শ্রম, তাদের আন্দোলন, তাদের সংগ্রাম, তার ভিতর দিয়ে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার একটা অংশ বাস্তবায়িত হয়ে আসলো। শিক্ষার্থীরা সংস্কার চেয়েছিল, কিন্তু আসলো বাতিলের ঘোষণা। এবং তখনকার যে রাজনৈতিক বিরুদ্ধ পরিবেশ, সে পরিবেশে শিক্ষার্থীরা তারা যতটুকু পেয়েছিলেন ততটুকুতেই আমাদেরকে সন্তুষ্ট হয়ে থাকতে হয়েছিল। কিন্তু 6টা বছর যেতে না যেতেই সরকার যখন 2024-এ এসে ক্ষমতা আবার পাকাপোক্ত করে ফেলল, ফেসিবাদের চূড়ান্ত সীমায় তারা পৌঁছে গেল, সে সময় তাদের মাথায় আবার সেই কূটবুদ্ধি চেপে বসলো। দেশের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে হামলা হওয়ায় বিভিন্ন জেলায় সোমবার রাতে সংখ্যালঘুদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছে স্থানীয় ছাত্র জনতা। বিভিন্ন মসজিদের মাইকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার পাশে দাঁড়ানোর এবং আহ্বান জানানো হয়। সোমবার সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার শঙ্কা করা হচ্ছিল। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনার পর সতর্ক হন সাধারণ মানুষ। পরে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা সহ দেশের বেশিরভাগ জেলা, উপজেলার মন্দির সহ উপাসনালয় পাহারায় এগিয়ে আসে ছাত্র জনতা। মসজিদের মাইকে আহ্বান জানানো হয় সংখ্যালঘুদের বাড়িঘর বা উপাসনালয়ে হামলা না চালাতে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই 2-3টা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস। এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান, তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে। চলমান পরিস্থিতিতে সংখ্যালঘু জনগোষ্ঠী যেন হেনস্থার শিকার না হয় সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় দেশের সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। সুনামগঞ্জের সংখ্যালঘুদের বাড়িঘর সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে গত রাত থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল থেকে সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ উপাসনালয় সহ জেলার সবকটি মন্দিরের সামনে দেখা গেছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন, যাতে করে দুষ্কৃতিকারীদের কেউ ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা না করতে পারে, এজন্য পাহারা বসানোর কথা জানান তারা।
আমাদের সঙ্গে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আক্তার হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক ডাকসু। আক্তার হোসেন, বিশ্ববিদ্যালয়ের 6 বছরের জীবনে আপনাকে নানা সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, সেই ঘটনাগুলো একটু শুনতে চাই এবং এইবারের যে জেলখানার অভিজ্ঞতা সেটি নিয়েও জানাবেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাকে পিটিএ হল থেকে বের করা হলো। এই যে বড় ঘটনাটা আমার জীবনে, তার আগে বিশ্ববিদ্যালয়ে এসেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের জীবনকাল, হলে উঠেছি, ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, নানাবিধ র্যাগিংয়ের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমার মনে আছে যেদিন বার্ন ইউনিট উদ্বোধন করার জন্যে শেখ হাসিনা আসলেন, সেদিন আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো, আমাদেরকে স্লোগান দিতে বলা হলো। আমরা স্লোগান দিচ্ছি, হয়তো এই স্লোগানের কোথাও আমার অমনোযোগ ছিল বা কিছু একটা ব্যাপার যেটাকে আমি নিজেও এখন পর্যন্ত স্মরণ করতে পারি না। এই বিষয়টিকে ইস্যু করে সেদিন রাত্রে আমাকে পার্সোনাল গেস্টরুমে নেওয়া হলো। আমাকে পার্সোনাল গেস্টরুম হচ্ছে একা একজন ব্যক্তিকে একটা রুমের মধ্যে নিয়ে কয়েকজন মিলে তার উপরে নির্যাতন করা, তাকে শাসানো। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের যে ত্রাসের রাজনীতি ছিল তার একটা ভয়ঙ্করতম রূপ। সে জায়গায় নিয়ে আমার ডান কানের ওপর এমন জোরে থাপ্পড় দেওয়া হলো, আমার ডান কানের পর্দায় এখন পর্যন্ত ফুটো হয়ে আছে, আমি কানে একটু কম শুনতে পাই। এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন আমি হলে কেবল উঠেছি, ছাত্রলীগের অনুগত দাসের মতো যখন আমাদেরকে হলের গণরুমে থাকতে হয়, সেই সময়ের অভিজ্ঞতার কথা। এরপরে যখন প্রশ্নফাঁস বিরোধী অনশন করি, এই সময়টার একটা অভিজ্ঞতার কথা বলি আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রশ্ন ফাঁস হয় গত কয়েক বছর ধরে। সে বছর 2018-তে মহামারী আকার প্রশ্ন ফাঁস হলো, পরীক্ষা চলছে, এই সময়টাতে সাংবাদিকদের হাতে প্রশ্নের কপি চলে এসেছে, আর অপেক্ষা নাই প্রমাণ করবার জন্য যে প্রশ্ন ফাঁস হয়েছে। এমত অবস্থায় আমি আমার বন্ধুদেরকে বললাম, তখন পূজার ছুটিও চলছে, যে চলো আমরা একটা আন্দোলন করি, কিছু একটা করি। কিন্তু আমার বন্ধুরা 18-র কোটা সংস্কার আন্দোলনে তাদের যে দুঃসহ স্মৃতি এপ্রিলের, সেটাকেও তখন তারা ভুলতে পারে নাই, কেবল অক্টোবর এসেছে। অনেকেই আমাকে বলেছে যে বন্ধু তেমন কিছু করিও না। আমি যখন কাউকে সংগঠিত করতে পারলাম না, তখন একা অনশনের সিদ্ধান্ত নেই। যখন আমি অনশনের সিদ্ধান্ত নেই, তখন হল থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি রাজু ভাস্কর্যের দিকে, আমি ধরেই নিয়েছি যে আর কখনো আমার হলে ফেরা সম্ভব হবে না। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ন্যায়ের পক্ষে যদি আন্দোলন করেন, ন্যায়ের পক্ষে যদি কথা বলেন, আপনার পরিণতি। এই পরিণতিকে বরণ করে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো পেশ করত। যাই হোক, 3 দিনের অনশন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়, পরীক্ষা আবার হয়। এই বিজয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার হলে আবার আসতে পারি। এই ঘটনার কিছুকাল পরেই 2019-এ ডাকসু নির্বাচন হলো। আমি ডাকসুতে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করে শিক্ষার্থীদের ভোটে বিপুল ভোটে জয়ী হই এবং আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক, একজন ছাত্র প্রতিনিধি। তা সত্ত্বেও আমরা সে সময়টাতে একটা আন্দোলন করলাম, অধিভুক্তি নিয়ে একটা সমস্যা হয়েছিল। এই আন্দোলনের সময়টাতে ছাত্রলীগ এসে আমাকে মারধর করে। আমি তখন ছাত্রদের রানিং ছাত্র প্রতিনিধি, এমতো অবস্থাতেও আমি সেখানে ছাড় পাইনি। আমি একজন ছাত্র প্রতিনিধি হয়ে ছাত্রলীগের হাতে নিরাপদ ছিলাম না। আমাদের সাধারণ ছাত্ররা যারা আছে তাদের অবস্থাটা একবার কল্পনা করে দেখুন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে চলার সময়টা, সে সময়কালটা এমন। শুধু তাই নয়, আমি সে সময়টাতে ছাত্র অধিকার পরিষদ করি। ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে 17 ফেব্রুয়ারি টিএসসিতে আমাকে রাস্তায় শুয়ে, রাস্তায় ফেলে দিয়ে উপর্যুপরে লাথি, ঘুষি এবং লাঠি দিয়ে আমাকে পেটানো হলো। আমি হসপিটালাইজড। এর পরের সময় যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি, বর্তমানে যে সংগঠনের আমি আহ্বায়ক হিসেবে আছি, এই সংগঠনের যেদিন আমরা ঘোষণা দিই, সেই দিন টিএসসির অপোজিটে ঘোষণা শেষে যখন আমি ফিরতেছি, ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে। আমার শরীর বিভিন্ন জায়গায় রক্তের ছিটেফোঁটা লেগেছিল, রক্তের দাগ লেগেছিল। আমার দাঁত
ভিতরের দিকে ভেঙে গিয়েছিল। কি ভয়ঙ্কর একটা অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা যে এত হিংস্র ছিল তারা। আমার দুই গালের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এইভাবে টান দিয়েছিল তারা। কেন? এবং একসঙ্গে বলতেছিল যে তুই সরকারের বিরুদ্ধে কথা বলিস, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলিস, এই বুক দিয়ে যেন আর কথা বলতে না পারিস। এবং লিটারেলি তাই, আমি দীর্ঘদিন হসপিটালাইজড এবং আমার ঠোঁট এমন হয়েছিল আমি কথা বলতে পারতেছিলাম না। যে স্যুপ খেয়েছিলাম হসপিটালের বেডে বসে, এই স্যুপের মতো একটা জিনিস, সেটাও আমি আমার এই ঠোঁটে স্পর্শ হলেই জ্বালা যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। আপনাকে গত 17 জুলাই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে থেকে আটক করা হয় এবং এর আগেও আপনি 2 বার আটক হয়েছিলেন। আজকে সকালেই আপনি মুক্ত হয়ে এসেছেন, এই অভিজ্ঞতা একটু জানতে চাই। এবার 17 জুলাই রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন ছিল। সেদিন ক্যাম্পাসে আসছি, জায়গায় জায়গায় পুলিশের চেকপোস্ট। সেই চেকপোস্ট অতিক্রম করে রাজু ভাস্কর্যের সামনে এসেছি। তখনও খুব বেশি ছাত্ররা একত্রিত হয়নি, কিন্তু সে জায়গায় পুলিশ আমাকে রাজু ভাস্কর্যের যে প্রাঙ্গণ, সেখানে তারা আমাকে থাকতে দিচ্ছে না। তারা সেখান থেকে আমাকে দূরে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। এবং আমি দেখলাম আমার এর আগের যে অভিজ্ঞতা, ওসির সঙ্গে কথা বলতে ডেকে গ্রেফতার করা হয় 2021-এ আমাকে, এবং তারপরে ডিবিতে নিয়ে রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়, 2 সপ্তাহ আমি হাঁটু ফেলে শয্যায় যেতে পারিনি। লম্বা করে হাঁটু বিছিয়ে দিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছিল। এই কঠিন যে অভিজ্ঞতা, তখন আমি খেয়াল করলাম যে আমাকে গ্রেফতারের পায়তারা চলছে। আমি তখন খুব শক্তভাবে প্রতিবাদ জানালাম যে আমাদের ক্যাম্পাস, আমাদের ছাত্রদের ক্যাম্পাস, আমরা থাকব এই ক্যাম্পাসে। এই ক্যাম্পাসকে কেন পুলিশ ক্যাম্পাস করা হবে? কেন এখানে আমাদের যে চলাচলের স্বাধীনতা, আমাদের যে মুভমেন্টের স্বাধীনতা আছে, সেটাকে খর্ব করা হবে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে শত শত মিডিয়া তাদেরকে তোয়াক্কা করে পুলিশের 20-30 জনের একটা টিম আমাকে ধাক্কা দিতে শুরু করে। আমি একা মানুষ, তাদের সঙ্গে পেরে ওঠার মতো সামর্থ্য আমার নেই। আমি রাস্তায় শুয়ে পড়েছি যে যদি এই ক্যাম্পাস থেকে যেতে হয় তা আমি আমার ইচ্ছায় যাব। পুলিশের কোনোরূপ অধিকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবার। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা, সে জায়গা আমরা চলবো ফিরবো, হাসি আড্ডায় মেতে থাকবো, আমরা আন্দোলন করব, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু না, আমি রাস্তায় শুয়ে পড়েছি, এমতো অবস্থায় 2টা সাউন্ড গ্রেনেড ফোটানো হলো। আমার এত ভয় লাগলো, কিন্তু তারপরে আমি সেখানে স্থির। এবং আমার আশেপাশে আরও অনেকেই ছিলেন যারা আমাকে তখন বাঁচানোর চেষ্টা করেছেন। তাদেরকে সরিয়ে দিয়ে পুলিশ আমাকে 4 হাত পা ধরে চ্যাংতোলা করে অত্যন্ত কষ্ট দিয়ে তারা আমাকে প্রিজন ভ্যানে উঠায়। টিএসসি থেকে আটক করা হলো, আমাকে শাহবাগ থানায় রাখবার কথা, কিন্তু তারা আমাকে শাহবাগ থানায় রাখেনি, তারা আমাকে রাখলো রমনা থানায়। কারণ যদি আমাদের ছাত্র ভাইরা জানেন, যারা আন্দোলনকারী আছেন, তারা যদি শাহবাগ থানায় আমার খোঁজ পান, তাহলে হয়তো তারা থানা থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে পারেন। কিন্তু পুলিশ এতটুকু সুযোগও যাতে সাধারণ শিক্ষার্থীরা না পায়, তাদেরকে একেবারে অন্ধকারে রাখবার জন্য। আমার বন্ধুরা এসেছিল শাহবাগ থানায় খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে শাহবাগ থানায় পায়নি। আরও 2 দিন রিমান্ডে আমাকে পাঠানো হলো। যে 2 দিন আমি 18 তারিখ এবং 19 তারিখ শাহবাগ থানার গারদে ছিলাম, তখনকার অভিজ্ঞতা বলি, আমার নিজের অভিজ্ঞতা নয়। শাহবাগ থানার সামনের শাহবাগ চত্বরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সেখানে মহড়া চলছিল। সাধারণ যত পথচারী ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন, তিনি শিক্ষক হন, ছাত্র হন, তিনি আর যাই হন না কেন, তাকে তারা উপর্যুপরি পিটিয়ে শাহবাগ থানার ভিতরে পাঠিয়ে দিত। আমার সাথে একজন বন্দী ছিলেন, যাকে পিজি হসপিটালের ইন্টার্ন ডক্টর, যারা কিনা ছাত্রলীগের সাথে জড়িত, তারা তাকে পিটিয়েছে। তিনি আমার সঙ্গে একসঙ্গে জেলে ছিলেন। এবার যে জেলখানায় যাওয়া, গতবার যে 2 বার জেলখানায় গেলাম 2021 এবং 22-এ, তখন জেলখানায় যাওয়ার পরে তারা 2টা মিনিট কথা বলতে দিত ফ্যামিলির সাথে, কিন্তু এবার একেবারে বিচ্ছিন্ন বন্দিত্ব ছিল। আমাদেরকে একটা বারের জন্য আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে দেওয়া হয়নি। আমাদের ফ্যামিলি মেম্বাররা জেলখানার গেট থেকে ঘুরে এসেছে, আমাদের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা কি অবস্থায় আছি না আছি
আক্তার হোসেন, গতকাল যখন শেখ হাসিনা পদত্যাগ করলেন এর পরের ঘটনাটি একটু জানতে চাই। আজকে সকালে আপনি কিভাবে ছাড়া পেলেন, খুব ছোট করে একটু জানতে চাই। যখন শেখ হাসিনা পদত্যাগ করেন তখন আমি জেলখানায়, এবং তখন জেলখানায় আফসা আফসা যখন খবর পৌঁছে গেছে তখন বন্দীরা বিজয় উল্লাস করছেন, এবং রাতের বেলা আমার মুক্তি হয়। সকালবেলা আমি আমার বন্ধুবান্ধব পরিবার পরিজন যারা আছে তাদের সঙ্গে আমি একত্রিত হই, এবং এক স্বাধীন এক বিজয়ে উল্লাস আমি এই বাংলাদেশের মানুষের মধ্যে দেখতে পেয়েছি। এবং একই সাথে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, আমরা বিজয় পেয়েছি, সে বিজয়কে রক্ষা করতে হবে। নানাবিধ জায়গায় নানাবিধভাবে দুর্বৃত্তরা নানা কিছু করবার চেষ্টা করছে। বাংলাদেশের আপামর ছাত্র জনতা, আপনাদের বিজয়, আপনারাই বিজয় নিয়ে এসেছেন, এই বিজয়কে রক্ষার দায়িত্ব আপনাদের, এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার দায়িত্ব আপনার আমাদের সকলের। এতটুকু দাবি, এতটুকু আহ্বান এই বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই। আক্তার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনায় যোগ দেবার জন্য। জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীদের লুট হওয়া 40টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্র জনতা। সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদীয় নিরাপত্তা রক্ষীদের 40টি অস্ত্র লুট হয়েছিল, পরে ছাত্ররা সেগুলো উদ্ধার করে জমা দিয়েছে। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলেও জানান সার্জেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর হাসান। এদিকে সংসদ ভবন থেকে লুট করা 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ জানায়, গতরাতে শহরের রোনাল্ডস রোডে আমর বাসভবনে আগুন নেভাতে যান ফায়ার সার্ভিস। এ সময় লাগেজ ভর্তি টাকা দেখতে পান তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে টাকা উদ্ধার করে। তারা একটি লাগেজ থেকে 1 কোটি টাকা এবং অপর লাগেজগুলো থেকে আংশিক পুড়ে যাওয়া 2,77 লাখ টাকা উদ্ধার করে। এছাড়া ডলার, ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় 1 কোটি টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া গেছে। সোমবার বিকেলে আমর বাসভবনে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিজি স্যারকে অবগত করি। ডিজি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। 3 সপ্তাহের অস্থিরতা শেষে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সারা দেশের জনজীবন। গেল কয়েকদিনের তুলনায় মঙ্গলবার চট্টগ্রামের পরিস্থিতি অনেকটাই শান্ত। সকাল থেকে নগরীর সড়কে সংখ্যায় কম হলেও গণপরিবহন ও অফিস আদালতগামী লোকজনের আনাগোনা শুরু হয়েছে। বগুড়া শহরে সাতমাথা সহ আশপাশের উপজেলাগুলোতে যানবাহনের চাপ দেখা যায়। সকাল থেকে অফিস আদালত খোলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণে। স্বাভাবিক জীবনে ফিরেছে সিলেট। সকাল থেকে নগরীতে যান চলাচল করছে, ছেড়েছে দূরপাল্লার বাস। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।